শিমুল গাছ, ও শিমুল গাছ, আমার প্রাণের বিনিময়ে হলেও তোমাকে আমি রক্ষা করব। আমার শরীরে এক অদ্ভুত জাদু আছে। এক গ্রামে রমেন নামে একজন লোক বাস করত। সে গাছ লাগাতে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু তার স্ত্রী রমা এই ব্যাপারটা একদমই পছন্দ করত না। কি ব্যাপার, তুমি উঠোনে আবার গাছ লাগাচ্ছ? তোমাকে কতবার বলেছি এরকম গাছ লাগিও না গো, আর লাগিও না। গাছ হলো আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। তুমি গাছ লাগাতে কেন বারণ করো বলো তো? আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। গাছ লাগিয়ে আমাদের কি হবে বলো তো? তাছাড়া এটা তো তুলা গাছ, তুলো গাছ লাগিয়ে তো কোনো লাভ নেই, এর দামও বেশি একটা পাওয়া যাবে না। আমাদের মেয়ে পদ্মা যখন বড় হবে তখন দেখবে এই গাছ আমাদের কত কাজে লাগে। এই গাছ বিক্রি করেই আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে পারবো। তাছাড়া আমাদের তো আর কোনো অর্থ সম্পদ নেই। আমাদের মেয়ের পদ্মার বয়স এখন 5 বছর। পদ্মা আর এই শিমুলতুলো গাছ একসাথে বড় হয়ে উঠবে। কি যে বলো তুমি, গাছ বিক্রি করে আর কয় টাকা পাওয়া যাবে? এর চেয়ে বরং তুমি কাজকর্মে মন দাও। আর আমাদের একটা মাত্র মেয়ে, ওর ভবিষ্যতের কথা তো আমাদের ভাবতে হবে। ঠিক আছে, তোমাকে এত ভাবতে হবে না। যাও, পদ্মাকে নিয়ে এসো, ওকে গাছটা দেখাই। মা পদ্মা, কোথায় গেলে? দেখে যাও তোমার বাবা তোমার জন্য কি এনেছে। এটা তো আরেকটা গাছ। এই গাছটা তাহলে আজ থেকে আমার বন্ধু। আমি ওকে নিয়মিত পানি দেব আর বড় করব। হ্যাঁ মা, গাছটার নিয়মিত যত্ন করবে, তাহলেই দেখবে ও তোমার বন্ধু হয়ে উঠবে। আচ্ছা বাবা, সবই তো বুঝলাম, কিন্তু এটা কি গাছ? এখানে কি ফল হবে বাবা? এই গাছের ফল হলে কিন্তু আমি ফল খাবো। বোকা মেয়ে, এটা কোনো ফল গাছ নয়, এটা হলো শিমুল তুলা গাছ। এখানে তুলো হবে, আর সেই তুলা দিয়ে বালিশ বানানো যাবে। তাহলে বাবা, এই গাছটাকে তুমি ফেলে দাও। তুলো দিয়ে আমরা কি করব? এর চেয়ে বরং তুমি আম, জাম, কাঁঠাল গাছ লাগাও। না মা, সব গাছই উপকারী। পৃথিবীতে যতগুলো গাছ আছে সবগুলোই কোনো না কোনো কাজে লাগে। এখন তুমি তৈরি হয়ে নাও, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি মাঠে কাজ করতে যাব। এরপর পদ্মা আস্তে আস্তে বড় হতে লাগলো, আর সে নিয়মিত সেই গাছের সাথে সময় কাটাতো। সই, ও সই, আজ কি হয়েছে জানো? একটা মজার ঘটনা ঘটেছে। দাঁড়াও, আমি তোমাকে সব খুলে বলছি। কি রে, স্কুল থেকে ফিরে তুই তোর সইয়ের সাথে গল্প করতে বসলি? খাওয়া দাওয়া করতে হবে না? যা, এখনই খেয়ে নে। তুমি তো জানো মা, আমার কোনো বন্ধু নেই। এই সই আমার সব। তাই আমি আমার বোনের সব কথা আমার সইকে বলি। তুমি শুধু শুধু আমার সাথে রাগ করো না তো মা। আরে বোকা মেয়ে, গাছ কি তোর কথা শুনতে পায়? তুই শুধু শুধুই ওর সাথে এত কথা বলিস। যা, এখন বাইরে খেলতে যা, লোকে জানলে তোকে পাগল বলবে। বললে বলুক মা, মানুষের সাথে মেশার চেয়ে গাছের সাথে সময় কাটানো অনেক ভালো। আমি আরো কিছুক্ষণ আমার সইয়ের সাথে সময় কাটাবো। তুমি এখান থেকে যাও। দেখো মা, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তাছাড়া এখনই তোর বাবা চলে আসবে। পদ্মা, দেখো, তোমার জন্য আমি বাতাস এনেছি। মেয়েকে লাই দিয়ে তো মাথায় উঠিয়েছো। সারাক্ষণ শুধু এই শিমুল গাছের নিচে বসে থাকে আর একা একাই গল্প করে। তা না করুক, তোমার সমস্যা কি? মেয়ে যখন বড় হচ্ছে, ওর তো নিজের একটা ব্যক্তিগত জীবন থাকতেই পারে। ওর গাছের সাথে সময় কাটাতে ভালো লাগে তাই থাকে।
দেখো, মেয়েকে আর বেশি আশকারা দিও না। মেয়ে বড় হচ্ছে, ওর জন্য বিয়ের সম্বন্ধ দেখতে হবে। এরকম কথায় অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। শ্বশুর বাড়িতে গিয়ে এরকম করলে শাশুড়ির অত্যাচার সহ্য করতে হবে। তুমি শুধু শুধুই বেশি ভাবছো। এরকম কিছুই হবে না। আমার মেয়ে ঠিকই ভালোভাবে সংসার করতে পারবে। এখন আমাদের দুজনকে খেতে দাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দারুণ একটা খবর আছে। আজকে আমাদের অনেক খুশির দিন। কি ব্যাপার, আজকে তোমাকে এত আনন্দিত মনে হচ্ছে? আর বাড়ি ফিরে এমন চিৎকার করছো কেন? হয়েছে কি? যখন বাজারে গেলাম তখন মোড়ল সাহেবের সাথে দেখা হলো। উনি বললেন পদ্মার জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে ডাক্তার, অনেক বড় লোক। গ্রামে ওদের অনেক জমি জমা আর সম্পদ রয়েছে। আরে বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু এত বড় ঘরের ছেলে আমাদের মেয়েকে কেন বিয়ে করবে বলো? আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়। আমার পদ্মা কম কিসের? সে তো অনেক ভালো ছাত্রী, তাছাড়া দেখতেও লাখে একজন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। পদ্মা ফিরুক, আমি ওর সাথে কথা বলে দেখি। ওই তো বলতে বলতে পদ্মা চলে এসেছে। হায় মা, আয়, তোকে একটা জরুরি খবর দিতে হবে। কি ব্যাপার মা? মাত্র কলেজ থেকে ফিরলাম আর এখনই তোমরা আমাকে ডাকছো? কি হয়েছে? তুই আমাদের সব কথা মেনে নিবি? আমরা যা বলবো তুই তাই করবি? আরে বাবা, আগে বলো তো কি হয়েছে, তারপর না হয় মেনে নেওয়ার কথা আসছে। তোর জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে ডাক্তার, অনেক সম্ভ্রান্ত পরিবার। না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। সবেমাত্র আমি কলেজে উঠেছি, সামনে আমার পরীক্ষা। এখন এসব কথা তোমরা বলো না তো। কেন শুধু শুধু জেদ করছিস মা? তুই তো ভালো করেই জানিস তোর বাবার শরীরটা ভালো না। যে কোনো দিন কিছু একটা হয়ে যেতে পারে। তোকে বিয়ে না দিলে তোর বাবা যে শান্তি পাবে না। হ্যাঁ মা, আমার মুখের দিকে তাকিয়ে হলেও তুই বিয়েতে রাজি হয়ে যা। আগামী সপ্তাহে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। আমার মাথাটা ছোট করিস না মা। ঠিক আছে বাবা, তুমি যখন কথা দিয়েই ফেলেছো, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু মনে রেখো বাবা, বড় ঘরে বিয়ে দিলে কিন্তু মেয়ে সুখী হয় না। তুই নিশ্চয়ই সুখী হবি। আমাদের আশীর্বাদ রয়েছে তোদের সঙ্গে। দেখুন, সুজয় আমার একমাত্র ছেলে। ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। তাছাড়া আমার ছেলে ডাক্তার, পরিবারও ভালো। সেদিক থেকে তাহলে আপনার মেয়ে কিন্তু কিছুই না। নিজের মেয়ে বলে বলছি না বেয়াই সাহেবা। মেয়ে আমার খুব লক্ষ্মী। আপনার সংসারও আলো করে রাখবে। শুনুন সাহেব, আপনাকে আমি সরাসরি কিছু কথা বলি। আমি যা বলি স্পষ্ট করে বলতে বেশি পছন্দ করি। আপনার ঘরে আমার ছেলেকে বিয়ে দিচ্ছি, কিন্তু আমার 1,00,000 টাকা পণ লাগবে। 1,00,000 টাকা? কিন্তু কিন্তু সে তো অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো বেয়াই সাহেবা? আপনি তো আমার সব খবরই জানেন। আমি গরিব মানুষ। আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র আপনার মেয়ে সুন্দরী, সেই কারণে। আমি এর কমে বাপু বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি ঠিকই টাকাটা জোগাড় করব। বিয়েটা হয়ে যাক, আমি কথা দিচ্ছি যেভাবে হোক আপনাকে 1,00,000 টাকা দিয়ে দেব। এরপর 1,00,000 টাকার বিনিময়ে পদ্মার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের 2-3 মাস হয়ে যাওয়ার পরও তার বাবা সেই টাকাটা শোধ করতে পারল না। এদিকে তার শাশুড়ি তাকে খুবই অত্যাচার করত। কি ব্যাপার বৌমা, তোমার বাবাকেও বলিহারি যাই? তার কি লজ্জা শরম বলতে পৃথিবীতে কিছুই নেই? 3 মাস হয়ে গেল মেয়ের বিয়ে দিয়েছে, অথচ এখনো কনের টাকাটা দিচ্ছেই না। কনের টাকাটা কবে পাবো? হ্যাঁ মা, আপনাকে তো বাবা একবার বলেছে
টাকাগুলো যেভাবেই হোক জোগাড় করে দেবেন। আপনি আমার বাবাকে আরো কিছুদিন সময় দিন, দেখবেন আমার বাবা ঠিক আপনাকে টাকাটা দিয়ে দেবে। আমি তোমাকে এই বাড়িতে বউ করে এনেছি শুধুমাত্র ওই টাকার জন্যই। তুমি আজকেই তোমার বাড়িতে যাবে আর তোমার বাবাকে গিয়ে বলবে টাকাটা দিয়ে দিতে। ওই টাকা ছাড়া তোমাকে আমি এই বাড়িতে আর ঢুকতে দেব না। দয়া করে আমার বাবার উপর এত জুলুম করবেন না। সময় হলে টাকাটা আপনি পেয়ে যাবেন। আমি বাবার কাছে গিয়ে টাকা চাইতে পারবো না। টাকা যদি চাইতে নাই পারো তাহলে আমার বাড়িতেও তোমার কোনো জায়গা নেই। এখান থেকে চলে যাও। তোমাকে আগেই বলেছিলাম বাবা, এত বড় ঘরে আমায় বিয়ে দিও না। এখন দেখেছো তো যৌতুকের টাকার জন্য আমার শাশুড়ি আমার সাথে কেমন ব্যবহার করছেন। তিনি বলেছেন টাকা ছাড়া যেন আমি ওই বাড়িতে আর না ফিরে যাই। কিন্তু মা, আমি তো এখনো টাকার ব্যবস্থা করতে পারিনি। তবে ভেবেছি ওই শিমুল গাছটা কেটে ফেলবো, আর গাছটা থেকে যে দাম পাওয়া যাবে সেই টাকা তোর শাশুড়িকে দিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? আমি কখনো ওই গাছটা কাটতে দেব না। ওই গাছটা আমার বান্ধবী। ছোটবেলা থেকে ওই গাছ আর আমি একসাথে বড় হয়েছি। আমার সংসারের কোনো দরকার নেই। এখন থেকে আমি আমার বাবার বাড়িতেই পড়ে থাকবো, কিন্তু ওই গাছ আমি কোনোভাবেই কাটতে দেব না। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস মা, তোকে তো এতটুকু সহ্য করতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি কাজ থেকে টাকাটা জোগাড় করছি। তা না হলে গ্রামের 5 মানুষ 5 রকম কথা বলবে। বাবা হয়ে আমি কি করে সহ্য করি বলতো? শিমুল গাছ, ও শিমুল গাছ, আমার প্রাণের বিনিময়ে হলেও তোমাকে আমি রক্ষা করব। তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও তোমার সংসার নষ্ট হতে দেব না। এই দেখো, আমার শরীরে তুলো ফুটেছে। এই তুলোর মধ্যেই তুমি সোনা খুঁজে পাবে। এগুলো তোমার বাবাকে বিক্রি করতে বলো, আর এভাবেই তুমি তোমার শাশুড়ির পাওনা পরিশোধ করতে পারবে। সোনার তুলো? কি বলছো তুমি? তোমার শরীরে সোনা কোথা থেকে আসলো? সে কথা তোমাকে জানতে হবে না। আমার শরীরে এক অদ্ভুত জাদু আছে, যার মাধ্যমে আমি সোনা তৈরি করতে পারি। এখন থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। বাবা, ও বাবা, দেখে যাও, আমার বান্ধবী আমাকে কি দিয়েছে। আমি যেন খুব ভালোভাবে সংসার করতে পারি, আর তাই সে তার শরীর থেকে সোনা দিয়েছে আমায়। কি বলছিস তুই? এও আবার সম্ভব? শিমুল গাছে সোনা পাওয়া যায়? ঠিক আছে, এই সোনাগুলো তাহলে আমি বাজারে গিয়ে বিক্রি করছি, আর আগামী কালই তোর শ্বশুর বাড়িতে তোকে দিয়ে আসছি। এরপর পদ্মা টাকা নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।